প্রেসার এনথালপি, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে টিএস, টেম্পারেচার এনট্রপি। তো দেখো এই যে এটা যেটা তোমার হলুদ, এটা স্যাচুরেশন কার্ভ, এটা তোমার গত ক্লাসে খুব ভালোভাবে প্র্যাকটিস করছি, তাই না? যেমন এই যে 1 to 2, এই 1 to 2 কম্প্রেশন, কনডেনসেশন, তারপরে কি কি বলে এটা, এক্সপানশন, ইভাপোরেশন, ঠিক আছে? এখন যদি এটা যদি আমরা তোমার পিএইচ ডায়াগ্রামে নিয়ে আসি, এই একই জিনিস, কিন্তু যেহেতু পার্থক্য কি দেখো, এই যে এখানে বলছে যেমন আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন, এনট্রপি, আইসেন্ট্রপিক কম্প্রেশন, এখানে এনট্রপিটা কনস্ট্যান্ট, যেহেতু পিএইচ ডায়াগ্রাম, সুতরাং শেপটা চেঞ্জ হয়ে গেল, 1 to 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন। এটা কনস্ট্যান্ট প্রেসার কনডেনসেশন। আবার 3 to 4 এটা আবার ক্লিয়ার, এই যে আইসেন্ট্রপিক এক্সপানশন, এটি ব্যতিক্রম। যেমন এখানে আইসেন্ট্রপিক, যেহেতু টিএস ডায়াগ্রাম এটা এই শেপ, এখন আইসেন্ট্রপিক এক্সপানশন। আর এটা 4 to 1, এটা কি বলো, কনস্ট্যান্ট প্রেসার ইভাপোরেশন। তাহলে এখন আমাদের এটা একটা মেমোরিতে ঢুকায় রাখতে হবে। আমাদের এখন রেফ্রিজারেশনের যত সাইকেল আসবে সবগুলো এই জিনিসটাই থাকবে আমাদের, মানে এই যে কম্প্রেশন এটা হবে আইসেন্ট্রপিক, কনডেনসেশন হবে কনস্ট্যান্ট প্রেসার, এক্সপানশন হবে আইসোএনথালপিক, আর কি ইভাপোরেশন হবে কি কনস্ট্যান্ট প্রেসার। এইটা সুবিধা কি দেখো, এটা দেখো সবচেয়ে বড় সুবিধা হলো কি, এটা তো একটা তোমার কি চার্ট, এই যে চার্ট থেকে বিভিন্ন ডাটা বাইর, তাহলে আমাদের সবচেয়ে দরকার কি একটা হচ্ছে আউটপুট। আউটপুট কি বলো, ইভাপোরেটর যে হিট অ্যাবজর্পশন, সেটা কি বলো এনথালপি, যেগুলো H1 minus H4, H1 minus H4, ঠিক। আর কম্প্রেসর কি 1 to 2, মানে কি H2 minus H1। তাহলে এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আমি বুঝাতে পারছি বলো? অর্থাৎ এই 4 to 1 এটা কি বলো, 4 to 1 কি বলা, ইভাপোরেটর। ইভাপোরেটর মানে কি, এখানে হিট অ্যাবজর্পশন, যেটা আমাদের আউটকাম যেটা হচ্ছে। তাহলে এখানে এনথালপি ডিফারেন্সটা কি, H1 minus H4, এটা কি বলো, এটা কি এটা আউটপুট, এটা আমাদের ক্যাপাসিটি আউটপুট। আর 1 to কম্প্রেশন মানে কি, এনথালপি H2 minus H1 এসে কি কম্প্রেসরের কি বলো ওয়ার্ক। আর এটা হচ্ছে কনডেন্সার 2 to 3। এখানে দেখো, তাহলে আমরা যদি 4 থেকে সরাসরি এনথালপিটা পেয়ে যাই, তাহলে তো আমাদের আরো সহজ হয়ে গেল, ঠিক আছে বলো এনথালপি। তাহলে এখন তুমি নিজে বলো, এখান থেকে আমরা বলতে পারি। এখন বলো এখানে হিট অ্যাবজর্পশন কি, হিট অ্যাবজর্পশন সমস্যা কি হবে বলো, একজন বলো তো হিট অ্যাবজর্পশন সমস্যা কি হবে? H1 minus H4, H1 minus H4, হ্যাঁ, এটা হচ্ছে পার কেজি। আর যদি আমাদের মাস পোলার দেওয়া থাকে, MCPDT, সিপি তো আর লাগবে না, যেহেতু এনথালপি আছে। আচ্ছা, তাহলে মাস দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটা হচ্ছে পার কেজিতে, এম কেজি যদি হয় তাহলে কি হবে, তাহলে H1 minus H4 into M, আর M into H1 minus H4, এই তো। তাহলে কম্প্রেসর ওয়ার্ক কি হবে বলো? স্যার H2 minus H1। গুড। তাহলে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স কি হবে? কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স মানে কি, আউটপুট বাই ইনপুট। আউটপুট কি এখানে? আউটপুট হচ্ছে H1 by H4। হ্যাঁ, আর ইনপুট হচ্ছে স্যার তাহলে H2 by H1 হবে স্যার। হ্যাঁ, তাহলে কি হবে তোমার কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স কি হবে? স্যার তাহলে H1 by H4 ডিভাইডেড বাই H2 by H1 স্যার। গুড, এই তো হয়ে গেল। তাহলে তো বোঝা গেল, তাহলে সহজ হয়ে গেল। এখন যদি বলে এই যেখান থেকে হিট রিজেকশনটা কি হবে, হিট রিজেকশন H2 minus H4, নো, H4 minus H2, নো, H2 minus H3, থ্যাংক ইউ। এই যে কন্ডেন্সার কি আছে বলো, H2 এখন H2 মানে দিস দ্য কন্ডেন্সার। বুঝা যাচ্ছে বলো? তাহলে আমাদের তিনটা জিনিস পেলাম, একটা হলো ইভাপোরেটর, একটা কম্প্রেসর। আগে খেয়াল করে দেখো, আলটিমেটলি দেখো এই যে আমরা জানি এই যে কন্ডেন্সার যে হিট রিজেকশন, এই হিট রিজেকশন মানে কি, একটা হচ্ছে হিট অ্যাবজর্ব করলো, কম্প্রেসর ওয়ার্ক করে, দুটোই মিলে হিট রিজেকশন নাকি? এটা আমরা প্রথমে যে দেখেছিলাম, মনে আছে তো, যে আমরা যে হিট রিজেকশন যেটা হয়, এটি দেখি যে আমার ইভাপোরেটর, এই যে তোমার এখান থেকে হিট যে অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশন করানোর জন্য কি করতে হবে, কম্প্রেসর ওয়ার্ক লাগবে। তাহলে এখানে হিট অ্যাবজর্পশন প্লাস কম্প্রেসর ওয়ার্ক সমান কন্ডেন্সারের ওয়ার্ক, অথবা ভাইস ভার্সা, যেটা যেরকম করা যায়, যেটা দেওয়া, অর্থাৎ যে কোনো দুইটা দেওয়া থাকলে আমি আরেকটা বের করতে পারবো, ঠিক আছে না? আচ্ছা বুঝে আসছে বলো?
এই যে হলো আমাদের। এখন দেখো সিম্পল ভাবে এখানে দেওয়াই আছে সবকিছু। এই যে এখানে একটু দেখো রেফ্রিজারেটিং ইফেক্ট, ভালো করে বোঝো। রেফ্রিজারেটিং ইফেক্ট আছে টোটাল রেফ্রিজারেশন বা টোটাল ক্যাপাসিটি, এর মধ্যে ব্যতীত কিছুই না। পার কেজি যদি হয় তবে রেফ্রিজারেটিং ইফেক্ট বলে। বুঝাইতে পারিনি? আমার হিট অ্যাবজর্পশন যদি টোটাল হয় তাহলে সেটা ক্যাপাসিটি, হ্যাঁ, বা টোটাল হিট অ্যাবজর্পশন। আর যদি পার কেজি হয় তাহলে এটা বলে কি রেফ্রিজারেটিং ইফেক্ট। এই টার্মটা ব্যবহার করে রেফ্রিজারেটিং ইফেক্ট হিসাবে টার্মটা এই যে রেফ্রিজারেটিং ইফেক্ট আর ই, অর্থাৎ H2 - H4। ঠিক আছে? তো এই যে কোপ দেখো, যেটা তোমার বলছে এই কোপ সেটা চলে আসে। এখন একটা ভালো জিনিস দেখো, এই যে 4টা তুই বের করবে কেমন। যখন দেখা গেছে আমরা আগে দেখছি আমাদের কোয়ালিটি লাগবে, এগুলো লাগবে। এখন আমাদের কোয়ালিটি কিছু লাগবে না। কি করতে হবে বলো? আচ্ছা বলো, এই পয়েন্টের এনথালপি তো আমার জানা আছে নাকি? যেহেতু এটা স্যাচুরেশন কার্ভে আছে, এই স্যাচুরেশন কার্ভে যেটা আছে এটা করসপন্ডে আমি H3 পাই, পাবো না? আমি জি স্যার, পাবো স্যার। পাইলে বলো, তাহলে আমি লিখতে পারি H3 = H4। জি স্যার, দেখা যায় স্যার। এই তাহলে আমার আর এখানে দরকার আছে, এখানে মানে মিক্সারে আমার ফর্মুলেশন দরকার আছে যে কোয়ালিটিতে গুণ করার? হ্যাঁ স্যার। নাই। এইটা একটা আমাদের অ্যাডভান্টেজ। ইট মিন্স মানে কি, আমি এখন এই 3 থেকে আমি স্টেপ নাম লিখে দেবো, এটা অর্থাৎ H3 = H4 দাও, H3 = H4। তাহলে পাওয়া গেল। অর্থাৎ মেইন আমাদের কি কি 1 2 3 আর 4 তো সেম। এই ডাটা যদি আমি পেয়ে যাই তাহলে কি আমি সমস্ত ক্যালকুলেশন গুলো করতে পারবো। ঠিক আছে বলুন? আচ্ছা, এখন আসো তাহলে মোটামুটি এটা দেখতে হয়ে গেল আমাদের। একটা এক্সাম্পল দেখতে পারো। এখানে দেখো এই যে কোয়ালিটি দিয়ে করছে। এই আমার কোয়ালিটি কোনো দরকার নেই। তুমি দেখো এখানে এই যে সব জায়গায় এখানে প্রবলেম যেটা আছে, এর বিভিন্ন ওই যে ড্রেনেজ ফ্র্যাকশন গুলো দেওয়া আছে। আর যদি আমি এখানে চার্ট ব্যবহার করি তাহলে এগুলা কিচ্ছু লাগবে। ভালো করে বুঝো, এই যে প্রবলেমটা করা আছে এখানে দেখো তারা করছে কি, এই যে HFG মানে কি? HFG মানে কি জানো? HFG কি? এইটা এসে তোমার এইটা HFG থেকে বলে তোমার একটা স্যাচুরেশন পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট, এই পয়েন্টের এই পয়েন্টের গুলোতে তোমার HF সেটাকে বলা আছে। আর সুতরাং এখানে যে কোয়ালিটি যে লাগবে, এখানে কোয়ালিটি ফ্র্যাকশন যদি মিক্সারের মধ্যে আছে তো ওই আমার কোয়ালিটি দিয়ে গুণ করলে তখন আমি এই পয়েন্টে বুঝে আসছো? কিন্তু যদি আমি এখানে যদি এটা পাই আর যদি আমি সরাসরি করে পাই, এখন তাহলে কি হবে, আমি তার বাকি ক্যালকুলেশন গুলো আমি ইজিলি করতে পারি। আমি এটা দেখাই দিব তখন আমি যে বলতে চাই। এখন আসো তোমাকে একটা এটা পরে আরেকটা আমাদের জিনিসটা দেখো, রিয়াল যেটা পিকচার যেটা আসছে সেটা একটু দেখো, তাহলে সুবিধা হবে। দেখো এইটা একটা আমাদের চার্ট, বুঝছো? এইটা হচ্ছে R12। R12 একটা রেফ্রিজারেন্টের না, একটা তোমার হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট, তার আমরা একটা কোড নাম্বার বা রেফ্রিজারেশন কোড নাম্বার R12 বলে। এখানে দেখো এই যে পিএইচ, এই যে প্রেসার আছে বারে আর এনথালপি আছে কিলো জোল পার কেজি। ঠিক আছে? তো এখন এখানে দেখো এই ডাটাগুলো কি আছে এখানে, ভালো করে খেয়াল করো। যদি দেখা যায় স্লাইডটা দেখো, এইটা হচ্ছে আমাদের স্যাচুরেশন কার্ভ। এই যে এটা তোমার এই যে স্যাচুরেশন কার্ভ, এটা স্যাচুরেশন কার্ভ। বুঝে আসছে বলো? তাহলে আর কি আছে বলে, আর দেখো প্রত্যেকটা দেখো এই যে টেম্পারেচার কার্ভ গুলো কোনটা দেখা যায় বলো? দেখো যেমন এখানে আসে, এই দেখো টেম্পারেচার গুলো কত লিখে আছে বলো? এই যে 20 40 60 80 100 120 140 ডলার। এই 40 কার্ভটা কিন্তু এইটা, এই যে যাচ্ছে, যাওয়ার পর দেখো এই যে স্যাচুরেশন কার্ভে চলে আসলো, এই সোজা যাও, এই যে 40 ডিগ্রি। বুঝেছো? এরপর কোন দিকে যাবে? এরপরে যে ভার্টিক্যাল যাবে। এখন ভালো তোমরা ভালো করে চিনো যে টেম্পারেচার কার্ভটা কিভাবে হয়। দেখো এই যে 20 ডিগ্রি টেম্পারেচার কার্ভ, তাহলে এই 20 এই লাইন, এই স্যাচুরেশন কার্ভ গেল, এটা কিন্তু কনস্ট্যান্ট। এই তারপরে এখান থেকে আবার স্টেট, মানে কি এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে লিকুইড প্লাস ভ্যাপার, এখানে হচ্ছে কি ভ্যাপার। তাহলে বলো তো এখানে স্টেট কেন? এই যে সেশন পারবে কনস্ট্যান্ট টেম্পারেচার কেন বলো দেখি একদমই? ট্রান্সমিশন অফ ফেজ চেঞ্জ হচ্ছে। এটা কেন বলো? ওই যে হিট কি বলো এখানে? ল্যাটেন্ট হিট, মানে হ্যাঁ ল্যাটেন্ট কনডেনসেশন, মানে অর্থাৎ এখান থেকে গেল। এখন দেখো এই পর্যন্ত দাও, এভাবে কনস্ট্যান্ট,
এরপর এর যে লিকুইড তোমাকে এর ভারী করবে, যত টেম্পারেচার তোমাকে করবে তাহলে কি হয়, হিট দিলে বাড়বে অর্থাৎ হিট দিলে কমবে। তাহলে এখন আমাদের ভালো করে তোমাদের সবচেয়ে যেটা ভুল করবা, অর্থাৎ এখানে আসার পরে তুমি টেম্পারেচার লাইনটা কোথায়, আর মেইন লাইনটা এখান থেকে শুরু, এই দেখো এই যে এখান থেকে শুরু হয়ে এই 40 নামলো, তারপরে সোজা চলে আসো, তারপরে এই যে পরে এই যে 40 ডিগ্রি, এটা প্রত্যেকটা টেম্পারেচার লাইন কিন্তু এইভাবে গেছে, বুঝে আসছো? এখন তাহলে বোঝা গেল এখন প্রেশারটা কোনটা বলো, অর্থাৎ আমাদের যে এই এক্স এক্সিস এটি হচ্ছে তোমার প্রেশার লাইন, ওয়াই এক্সিস বলছে কি বলো, এটা হচ্ছে এনথালপি লাইন, মানে এটা হচ্ছে এনথালপি এসে দুইটা হয়ে গেল। আর তাহলে এনথালপি পেয়ে গেলাম, প্রেশার পেয়ে গেলাম, টেম্পারেচার পেয়ে গেলাম। আরো কতগুলো ডাটা আছে দেখো, এই যে দেখো এইটা তোমার দেখো এই লেখা দেখো, এই যে কি লিখছে, এই যে স্পিচ, এটা বললো মানে এন্ট্রপি, এই যে এন্ট্রপি, এসি বলছে এন্ট্রপি, এই যে এন্ট্রপি, এই এন্ট্রপিটা কেন লাগবে, ওই যে আইসেন্ট্রপিক যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এন্ট্রপি লাগবে। এখন তুমি দেখো কিভাবে আমরা সলভ করব। সে ধরো আমার একটা যে তোমার কন্ডেন্সার প্রেসার ধরো সে 10 আর ইভাপোরেটর প্রেসার আছে 1, মানে কি ইভাপোরেটর প্রেসার আছে 1 অ্যাটমসফিয়ারিক, আর যে কন্ডেন্সার সেখানে কি কম্প্রেস করার পরে 10 বার হলো। দুইটা বলছে বলো কি বলছি, একটা হচ্ছে ইভাপোরেটর আর হচ্ছে কি কন্ডেন্সার, এই দুইটা। তাহলে আমাদের কাজ হবে কি, কোনো একটা প্রবলেমে এই দুইটা প্রেসার আর কি করে তুমি এটা দুই লাইন ড্র করো, এই যে লাইনটা ড্র করলাম, এই লাইন ড্র করলাম, এই লাইন ড্র করার পরে এখন দেখো তুমি যদি মনে করো এই পয়েন্টে যে কাট করলো, এই যে ধরো সে ধরো 0.1, কোথায় এখানে যে 0.1, অর্থাৎ স্যাচুরেটেড কার্বন যেটা ড্রাই স্যাচুরেটেড, এখানে যে পয়েন্ট কাট করলো এটা হচ্ছে 0.1, ঠিক আছে? তো এই পয়েন্টের মধ্যে যাবে কোথায়, সে কম্প্রেস করবে। এন্ড ওই কম্প্রেসটা কিভাবে বলো, মনে আছে তো কি ধরনের কম্প্রেশন? আইসেন্ট্রপিক। এখন তুমি ওই 0.2 তে কিভাবে যাবা, দেখো কত আমার আলাদা করে আমার এন্ট্রপি ক্যালকুলেশন করতে, তুমি দেখো এই পয়েন্টের একটা এন্ট্রপি আছে না, যেমন এখানে 1.6 1.5, এটা কত বলো, এই যে 1.6 ধরে কাট করছে, এই যে 1.6 কত 1.5, এই যে দিস এন্ট্রপি। এখন তোমাদের সহজ হলো কি, তুমি এই পয়েন্টে যদি সরাসরি নিচে নামো তাহলে কি এনথালপি পাবা না, তাহলে আমি 0.1 এর এনথালপি পেয়ে গেলাম, বুঝলো, H1 পেয়ে গেলাম। এখন তুমি করো কি এন্ট্রপি বরাবর তুমি যাও, এই যে এই লাইন বরাবর তুমি যদি যাও, কোথায় যাবা, ওই যে 10 বার বরাবর, এই যে 10 বার, অর্থাৎ এই যে 10 বার বরাবর আমি এখানে এই একটা লাইন টানবো। এখন এখান থেকে যে আমি লাইনটা ক্রস করলো কত 1 বারে, এখানে দেখলাম যে এটা 1.6 এর সাথে মিলতেছে, আমি 1.6 বরাবর এই লাইন বরাবর যদি যাই, তাহলে এই যে এখানে কাট করলো পয়েন্ট, তো দেখো নিচে থেকে তাহলে কি পাবো, এনথালপি পাবো। তা দেখো তাহলে H1 পেলাম, H2 পেলাম। এখন আসলো যেমন এখানে আসলো, যেমন এই যে 10 আসলো, এরপরে কি বলো আমাদের কনস্ট্যান্ট প্রেসার কি কনডেনসেশন, কনস্ট্যান্ট প্রেসার কনডেনসেশন। এখন কি হলো, সে এখান থেকে চলে গেল, এই যাচ্ছে, দেখো এই যাচ্ছে, কোথায় যাবে, এই যে এখানে কাটবে, এই যে 0.3 দেখতে কলে বলো, এর করসপন্ডিং আমি এনথালপি পাবো না, এই যে 0.3 এনথালপি পাবো। এখন এখানে আসলো, এটা কি বলো আফটার কনডেনসেশন। এরভাবে কি এক্সপানশন, এক্সপানশনটা কি হবে বলো, ওই যে কি আইসোএনথালপিক এক্সপানশন, মানে কি সে কোথা থেকে 3 থেকে 4 আসবে, 4টা কোথায় এই বরাবর নামলা, যে 1 বার বরাবর যেখানে হবে এইটা এই 0.4, তাই দেখো ঠিক দেখো ফিগার যেরকম ছিল, এই যে 0.4, এটা 0.1, এটা 0.2, এখানে কি 0.3, তাহলে আমাদের এটা এনথালপি বের করা আমাদের কোনো সহজ সমস্যা হচ্ছে, কোন ক্যালকুলেশন লাগবে আমাদের, না পুরো গ্রাফ থেকে আমি পাবো? 0.1টা করতে নিব, এই যে ধরো আমি মনে করি যে মানে বিফোর, মানে তোমার মনে করো এই যে আমাদের দুইটা কন্ডিশন, একটা হলো ইভাপোরেটর প্রেসার, একটা কি কনডেন্সার প্রেসার, দুইটাই তো। ইভাপোরেটর প্রেসার বলছে 1 বার, এই যে 1 বার। এখন এই বরাবর তুমি একটা লাইন ড্র করো, এই যে লাইন আছে, এখন স্যাচুরেশন কার্ভ যেখানে কাট করতেছে, এই যে এটি হচ্ছে 0.1, মানে ড্রাই স্যাচুরেটেড, এটা হচ্ছে কি বলো বিফোর কম্প্রেশন, দিস ইজ 0.1, মানে ইভাপোরেটর থেকে বের হয়ে গেল, ইভাপোরেটর থেকে বের হয়ে গেলে সেই কত গেল 0.1, মানে কি আফটার ইভাপোরেশন। এখন সে কি কম্প্রেস করবে, যেমন আমি বলছি এই যে কম্প্রেস করে, এখন এই যে ইভাপোরেটর যে 0.1 হলো যেটা আউটলেট, এখানে করসপন্ডিং আমি এনথালপি মানে H1 পেয়ে গেলাম, কি বলে H1 পেয়ে গেলাম। এখন 2 কিভাবে বের করব, আমার এটার জন্য আলাদা সরার দরকার নাই, তুমি দেখো এই পয়েন্ট এনট্রপি যেটা আছে আমরা জানি আইসেন্ট্রপিক কি কম্প্রেশন, এই যে এনট্রপি কত দেখো, এই যে লাইন 1.6, এই 1.6 বরাবর তুমি যাও, কোথায় যাবা, ওই 0.2 কোথায়, ওই যে কনডেন্সারে ঢুকলো দরকার, এই যে কনডেন্সার এখান থেকে, অর্থাৎ এই যে এটা যে 0.2, 0.2 লেগে এটা সরাসরি নিচের দিকেই পাবো, এনথালপি পাবা। এরপর আছে কনডেনসেশন, এই কনডেনসেশন শুরু হয়ে গেল, কনস্ট্যান্ট প্রেসার কনডেনসেশন শুরু হয়ে আবার 3 তে আসলো,
বাস এখন থ্রিতে থেকে করসপন্ডিং আবার নিচের দিকে এনথালপি পেয়ে গেলাম, তাহলে আমি 0.1 এ এনথালপি পেলাম, 2 এর এনথালপি, 3 এর এনথালপি পেয়ে গেলাম, ঠিক আছে না? এখন হচ্ছে কি এক্সপানশন আইসো এনথালপি নাকি এনথালপি কনস্ট্যান্ট, কি বলছে এনথালপি কনস্ট্যান্ট, তাই আমি কোন লাইন বলে দেবো, অর্থাৎ এই কনস্ট্যান্ট এনথালপি বড় লাইন গিয়ে কোথায় কাট করবে, এই যে 1 বার, এটা পয়েন্ট কি হবে বলো, এটা কত নম্বর পয়েন্ট হবে, 4 4 মানে ইভাপোরেটরে ঢোকা, তাহলে দিস ইজ দা 4, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, বুঝেছো বলো? তাহলে এখন যে 4 আমি জানতে H3 সমান H4, এর মানে কি আমি H1 H2 H3 H4 সবগুলো পেয়ে গেলাম আমার উইদাউট এনি ক্যালকুলেশন, নাকি বলো? আমার উইদাউট এনি ক্যালকুলেশন আমি কি পেয়ে গেলাম, আমি সরাসরি কি এই ডাটাগুলো আমি গ্রাফ থেকে আমি নিতে পারবো। এই জন্য আমি বলতেছিলাম যে এইটা হলো একটা ব্যতিক্রম তুমি গ্রাফ, যেটা রেফ্রিজারেশনে এই গ্রাফ থেকে আমি সমস্ত ডাটাগুলোকে আমি কাউন্ট করে জাস্ট পরবর্তী আমি সিম্পল যে আমাদের হিট অ্যাবজর্পশন, হিট কনজারভেশন, কম্প্রেসর ওয়ার্ক সবই পেয়ে যাবে। সে দ্বারা এখন যদি মানে আমরা 1 তো এখানে পেলাম, H1 পেলাম, এখানে H2 পেলাম, H2 মানে H1 কি হবে, কম্প্রেসর ওয়ার্ক, হ্যাঁ H1 মানে H4 কি হবে, ইভাপোরেটর ওয়ার্ক, এই দুটো ভাগ করলে কোপ হয়ে যাবে, কথা বুঝে আসছে বলো? তাহলে এখন তুমি দেখো যেটা বলতেছিলাম ওটা কোথায় গেল গিয়া, আচ্ছা এখন দেখো তুমি একটা দেখো প্রবলেম দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সিম্পল প্রবলেম তোমাদের সুবিধার জন্য আমি এখানে আবার ব্যাক করবো। এই দেখো ভালো করে খেয়াল করো, এখানে কি বলছে, a evaporator a vapor compression cycle using refrigerant R22 operates at a condensing temperature 34 degrees Celsius and evaporative temperature -10 degrees Celsius as shown in the figure. For a mass flow rate of the refrigerant is equal to এত kg per second, determine the following series: a compressor power, refrigeration effect, coefficient of performance. প্রবলেমটা ক্লিয়ার আছে বলো? কি বলছে আমাদের, রেফ্রিজারেন্টের নাম বলা আছে, আমার কন্ডেন্সার টেম্পারেচার দেওয়া আছে, ইভাপোরেটিভ টেম্পারেচার দেওয়া আছে, বুঝেছো? এখন দেখো এই যে কন্ডেন্সিং টেম্পারেচার যেটা বলছে 34 ডিগ্রি সেলসিয়াস, এটা কি থ্রো দা 34 না শুধু এই রেঞ্জের মধ্যে 34, বুঝতে পারি না রিজিয়নের মধ্যে স্যার, মেইনলি আছে এই যে এইটা মানে কি, এই ভালো করে বোঝো, এই যে -10 ডিগ্রি সেলসিয়াস 34 ডিগ্রি সেলসিয়াস, এইটা কিন্তু হলো কি বলো কন্ডেন্সিং, মানে কি যেই টেম্পারেচার কন্ডেন্স করবে নাকি, অর্থাৎ যখন 34 তখন কন্ডেন্স, ঠিক তখন এখানে কি কোন টেম্পারেচার চেঞ্জ হবে, এখানে এই রেঞ্জে টেম্পারেচার চেঞ্জ হবে না, ঠিক 10 ডিগ্রি, এখানে কোন চেঞ্জ, শুধু ফেজ চেঞ্জ হবে, এখানে লিকুইড থেকে গ্যাস হবে, এখানে কি গ্যাস থেকে লিকুইড হবে, ঠিক আছে না? এইটা তাহলে এলো আমাদের ফাংশন। তাহলে দেখো এখন তুমি ধরো আমাদের পয়েন্ট ধরো, আমরা এই যে কম্প্রেসার এখানে উল্টোভাবে ধরছি, দেখেছো এই পয়েন্টে এই যে তোমার পয়েন্ট 2 3 হচ্ছে কি কম্প্রেসার, 3 4 কন্ডেন্সার, 4 2 এক্সপানশন 5 1 2 কি ইভাপোরেটর, ঠিক আছে? তো এই ফিগারটা দেখো তুমি, হ্যাঁ এটা মিলাও, দেখো ভালো করে খেয়াল করো। এখন ধরো এখানে একটু ব্যতিক্রম ধরছে, এখন আমরা বলছি এখানে 2, ঠিক আছে 2, তাহলে 2 কোথায় বলো এখানে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে দেখো, এইটা কিন্তু ওই যে তোমরা যে গ্রাফটা দেখাইছিলাম ওইটা, এটা হচ্ছে তোমার যে কত আর কত এটা বললো R22 এর জন্য এই গ্রাফ, আমি ঠিক এই গ্রাফটা বাইর করব, আমি যে আমাদের গ্রাফ যেটা আছে গ্রাফ বাইর করে, এখন আমার প্রথম কাজ কি হবে বলো, এখন কি আমি কি টেম্পারেচার দিয়ে ডিফাইন করব না প্রেসার দিয়ে ডিফাইন করব? কারণ কি, হ্যাঁ থ্যাংক ইউ, কেন টেম্পারেচার থ্রো কনস্ট্যান্ট না, কিন্তু প্রেসার কনস্ট্যান্ট, আমরা জানি যে কনস্ট্যান্ট কন্ডেন্সার প্রেসার, কন্ডেন্সার কনস্ট্যান্ট প্রেসার, ইভাপোরেশন। তাহলে আমাদের কাজ হবে কি বলো, অর্থাৎ এইটা আমি দেখবো এই যে তোমার মিডলে যে 34, এই 34 যেখানে আছে সেখান থেকে কি করতে হবে, আমাদের করসপন্ডিং এই প্রেসারটাকে নিতে হবে, আর ঠিক এটা করসপন্ডিং প্রেসারটা নিতে হবে, তখন আমি একটা লাইন ড্র করবো, একটা লম্বা একটা লাইন ড্র করবো, বুঝতে বলো? এখানে যেহেতু আমাদের টেম্পারেচার দেওয়া আছে, কন্ডেন্সিং টেম্পারেচার, ইভাপোরেশন টেম্পারেচার, আমরা এই টেম্পারেচার কোথায় পাবো, গ্রাফের মধ্যে। আবার দেখো ওই গ্রাফটা আছে নাকি না, সরে গেছে, আমারটা সরে যাচ্ছে কেন বারবার এটা, আচ্ছা
স্যার হ্যাঁ বলো। স্যার 3 নম্বর পয়েন্টের টেম্পারেচার তো ভিন্ন হবে না স্যার? হ্যাঁ ভিন্ন হবে তো। আচ্ছা ওইটা আমরা এখনো বের করি নাই। না 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 এই এখন আসো এই সেম জিনিসই, এই যে 22 আছে কেন দেখি 22 এখানে আছে কিনা, এই যে 22 এটা ভালো করে বুঝো, ওইটা তো মনে আছে তো, ওইটা মেমোরিতে আছে তো। জি স্যার। বলো তো কত কত ছিল বলো তো, কন্ডিশন টেম্পারেচার কত ছিল, ইভাপোরেট টেম্পারেচার কত ছিল? স্যার 34 ডিগ্রি সেলসিয়াস আর -10 স্যার। গুড। এখন দেখো ভালো, এখন তুমি কেমনে চয়েস করো ভালো করে দেখো। এই যে টেম্পারেচার দেখো, এই যে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, -20, -40, -60, তাহলে আমাদের কত ছিল -10 নাকি? -10। তাহলে এখন দেখো এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে -20, -10 কোথায় হবে? এই মাঝামাঝি মাঝখানে দি স্যার। এই যে এই মাঝখানে হবে, বুঝলো? জি স্যার। তাহলে এইটা দেখো তাহলে তাহলে অর্থাৎ ইট মিন্স মানে এই পুরাটাই -10 ডিগ্রি, পুরাটাই কি বলে -10 ডিগ্রি। 10 ডিগ্রি। এই যে দেখো এই যে 20 আর 0 20 মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে -10, এই -10 ডিগ্রি, এটা দেখো -10। তাহলে আমার প্রথম কাজ হবে যখন আমি টেম্পারেচারটা পেয়ে গেলাম, এর করসপন্ডিং এই প্রেসারটা নিয়ে নিব। করসপন্ডিং প্রেসার কত দেখো তো, কত হবে বলো? 3 বার স্যার। 3 আমরা ধরো 3 ধরো, হ্যাঁ 3 ধরো, 3.5 ধরা যায় স্যার। হ্যাঁ ধরো এটি ধরো 3.5, ঠিক আছে তো। তাহলে আমাদের কাজ হবে কি বলো, ওই টেম্পারেচার করসপন্ডিং প্রেসারটা নিয়ে নিলাম, একটা কাজ। 2 নাম্বার কাজ হবে 34, যাও 34 কোথায়? এখানে 20, এখানে 40, 34 কোথায় হবে? সাম অফ দিস 30 34 কোথায় বলে, এখানে এটা হবে 34 নাকি? দেখো বুঝতে পারিনি, জি স্যার। এটা 40, জি এটা স্যার, এরকমই 20, স্যার। এটা 30, এটা 34, ঠিক আছে? ইট মিন্স মানে কোথায় এই বার কত এটা বলো? স্যার 10.4 ধরা যায় স্যার। 15 স্যার। 15 15 ধরে নিলাম 15, ঠিক আছে? নাকি 15 হবে না, একটু কম হবে? এই 13 বা 14 হবে। 14 হবে স্যার। আচ্ছা 14, ঠিক আছে, তার 14 পেয়েছে। এখন তাহলে কি করবো বলো, আমরা যদি কন্ডিশন টেম্পারেচার, ইভাপোরেটিং টেম্পারেচার যা থাকে, আমার প্রথম কাজ হবে ওই দুইটা টেম্পারেচারের করসপন্ডিং আমরা প্রেসারটা নিয়ে নেব। এখন তুমি কাজ করো, আমাদের বুঝতে সুবিধা আছে আমরা 10ই ধরি না, আমাদের তাহলে তোমার দেখতে সুবিধা হবে। তাহলে একটা হচ্ছে 10 বার, আর একটা হচ্ছে কত? 3.5। তাহলে তোমাদের কাজ কি বলো, এখানে স্ট্রেট একটা তুমি পেন্সিল দিয়ে লাইন ড্র করবা, একদম থ্রো লাইন ড্র করে দাও। মানে এটা হচ্ছে আমাদের আপার লিমিট, আর এটা হচ্ছে আমাদের কি লোয়ার লিমিট। কত কত 3.5। হ্যাঁ এইটা মানে এইটা একটা লাইন, এই দুইটা আমরা দুইটা কনসিডার করি, এইটা একটা লাইন, এটা একটা লাইন, জাস্ট দুইটা লাইন ড্র করলাম। এখন আসো এই লাইনটা দেখো সেসুয়েশন কোথায় কাট করতেছে, এই যে সেসুয়েশন লাইন দেখো, এই লাইনটা, এই লাইন, এই সেসুয়েশন লাইন, এইটা না দেখো তো, এটা নাকি এটা এই যে হ্যাঁ এর উপরেরটা স্যার। এটা এটা স্যার। এটা কত হবে পয়েন্ট বলো? 1.8। 1 না না, মানে লোকেশনটা কি? লোকেশন 1, বুঝাচ্ছে বলো 1। জি স্যার। এখন হ্যাঁ, এখন 1 থেকে কোথায় যাব আমরা? কম্প্রেস করব। কম্প্রেস আমি বলছি, কম্প্রেসটা কি হবে, কি ধরনের কম্প্রেশন? অ্যাসেন্ট্রপি। দেখো এখন এন্ট্রপি কোথায় পাবো, দেখো এই দেখো কেমনে বুঝে এন্ট্রপি, এই দেখো লেখা আছে যে এই যে এস মানে এস, এই যে কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। এন্ট্রপি লাইনগুলো কোনটা? এই যে এন্ট্রপি লাইন, এই যে এন্ট্রপি লাইন, এইটা সব এই যে 1.9 1.8 1.7 1.6 1.5 1.4, এটা কি বলো? এই যে এন্ট্রপি লাইন আছে এগুলো। এখন তোমার যে পয়েন্ট যেটা আছে, এই যে তুমি যেটা পয়েন্ট পেলা, সিচুয়েশন পয়েন্টে যেটা পেলা লোকেশন, দিস ইজ আওয়ার লোকেশন নাকি? এটাই তো, এটা লোকেশন। এখন দেখো তো এটা করসপন্ডিং তো এন্ট্রপিটা কি হবে? দুইটা এন্ট্রপির মাঝে পড়ে গেছে, 1.75 ধরা যায়। 75 দেওয়া গেল। তুমি কি করবে, এই দুইটা লাইনের মিডল বরাবর তো সামনে আগাইতে হবে। অর্থাৎ মিডল বরাবর কোথায় যাবা? ওই যে আমাদের দ্বিতীয় লাইনটা কোথায় ছিল? এই বাজে তুমি আগাও, তাহলে কোথায়? এই দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ 10 বার যদি ধরে নি তাহলে 10, ঠিক আছে? বুঝতে লোকেশন তাহলে কি 1.8 1.75, এখান থেকে 1.7 মাঝাবাড়ি আমি কিছু না, এই বরাবর তুমি ব্যালেন্স রেখে এই আটকায় গেলে এখানে এটা হলো তোমার কি বলো পয়েন্ট, এটা কত? 0.2। এখন নিচের দিকে নামলে কি পাবা? এনথালপি। তাহলে H1 পেয়ে গেলাম, H2 পেয়ে গেলাম। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আবার তুমি এটা কিন্তু দেখা করতে পারবে না স্টেট, কারণ আমাদের কোঅর্ডিনেটস মানে y কোঅর্ডিনেটস কি আমার এনথালপি,
তাহলে আমাদের স্টেট লাইন ছেড়ে দিয়ে আমাদের আগে থাকবে, বুঝে আসছে? পয়েন্ট 2 এই গেল, তাহলে আমি পয়েন্ট 2 এনথালপি পেয়ে গেলাম। এখন 3 কোথায় পাবো? এখন তুমি এখান থেকে যাও, এই কনস্ট্যান্ট প্রেসার বরাবর যাও, যে 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 কোথায় বলে স্যাচুরেশন ডিগ্রি, মানে 100% ডিগ্রি স্যাচুরেশন, দিস দ্য পয়েন্ট 3। ঠিক আছে, দিতে কি বলো পয়েন্ট 3, তাহলে এখানে এনথালপি পাবো না? এখন কি আইসো এনথালপিক এক্সপানশন মানে কি? সোজা নিচে নেমে যাবে। সোজা নিচে। কোথায় নাম্বার বলো? 3.5 স্যার, আরো উপরে স্যার, 3.5 থাকবো না? হ্যাঁ, তাহলে কথা বলো এই এখানে স্যার এটা আরো উপরে স্যার। জি স্যার, হ্যাঁ এখানে। ঠিক আছে, এই তাহলে আমি কি পেলাম? এটা S4 পেয়ে গেলাম। H4 জি স্যার। মানে S3 পেলে S3 সমান S4 নাকি আইসো এনথালপি? জি স্যার। তাহলে আমরা সবগুলো এনথালপি পেয়ে গেলাম। এখন আমাদের ক্যালকুলেশন করার ঝামেলা আছে? আমি H1 পেলাম, H2 পেলাম, H3 পেলাম, H4 পেলাম, বাস। এখন আমি সিম্পল তুমি এতে বসায় দাও। ওটা সরে যাচ্ছে কেন বারবার? আচ্ছা দেখি, এই যে এখন দেখো, এই দেখো, এই যে পয়েন্ট 1, এই যে পয়েন্ট 2 থেকে এনথালপি, আবার এই যে আইসোট্রপিক, মনে আছে তো 1.75, এই যে আইসোট্রপিক গিয়া এই কাট করলো, এটা এই করসপন্ডিং কি এনথালপি। আবার এখানে কনস্ট্যান্ট যাও, এই দেখো কনস্ট্যান্ট প্রেসার যাও, তাহলে কি পয়েন্ট 4, এটা হচ্ছে কি যেটা কনডেনসেশন, আফটার কনডেনসেশন, এখানে এনথালপি, এখানে স্টোরেজ এনথালপি, তাহলে এটা সমস্যা নেই। এখানে ওই যে সার্কিটটা ঘুরাই দিচ্ছে, তুমি তোমার মতো করে নিলে হয়ে যাবে, বুঝে আসছে? বলো আলটিমেটলি যেটা হলো যে আফটার স্যাচুরেশন পয়েন্টে একটা পয়েন্ট 1, এখানে 2 ধরছে ওরা, আর এটা 3 ধরছে, আমরা 2 ধরছিলাম আগে। অর্থাৎ আমার উদ্দেশ্য যেটা হলো যে, বোঝা গেল এই যে ডাটাগুলো নিলাম, এটা কোত্থেকে আমি পেলাম? গ্রাফ থেকে, বুঝে আসছে? আমার এটার জন্য আর কোনো আমার ওই যে কোয়ালিটি বা ওই ফ্র্যাকশন আমাদের কিছু দরকার হবে না, বুঝে আসছে? বলো এখন সিম্পল, তুমি এখন বলো কম্প্রেসার পাওয়ারটা কি হবে? 3 minus 2. Good. Refrigeration effect. 2 minus 1. Coefficient of performance. So 2 minus 1, 3 by 3 minus 2. Good. এটা হয়ে গেল, খুবই সিম্পল। এইটাই করছে। এখন দেখো, এখন বলো স্যার ওই যে এই যে টোটাল কি হবে? তাহলে বলো এই যে কম্প্রেসার ওটা ছিল পার কেজি, টোটাল কি হবে? m দিয়ে গুণ দিলে হবে। m দিয়ে গুণ, m দেওয়া আছে আমাদের, তাহলে এই যে টোটাল এত কিলোওয়াট, বলা হয় যে কিলো জুল পার কেজি। আবার দেখো এটা রেফ্রিজারেশন ক্যাপাসিটি, এর পরে দেখো ওখানে যে রেফ্রিজারেটিং ইফেক্ট, এমন বলতে এই যে ক্যাপাসিটি, এর মানে কি টোটাল প্ল্যান্টের ক্যাপাসিটি, টোটাল আমাদের প্ল্যান্টের ক্যাপাসিটি কি m s2 - s বড় এত কিলোওয়াট। কোএফিশিয়েন্ট পারফরম্যান্স কত? কি খুব কঠিন নাকি না সহজ? রেফ্রিজারেন্ট ইফেক্ট বলতে আসলে কোন ব্লেডে ক্যাপাসিটি কি বোঝাচ্ছে? ক্যাপাসিটি পার কেজি, ক্যাপাসিটি পার কেজিতে কেজি। হ্যাঁ তো স্যার আমরা এখানে তো স্যার ক্যাপাসিটি বের করছে, তো এখন তো মাস দ্বারা তারা কেন গুণ করছে? রেফ্রিজারেন্ট ইফেক্ট বের করতে বললো না স্যার? না, আমাদের ইফেক্ট তো ওখানে ডেভিড বলছে, কোশ্চেনে তো ইফেক্ট বলছে স্যার। তো করো ওটা s2 - s1, জাস্ট হচ্ছে আমার মাস দ্বারা না গুণ করলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ইফেক্ট হচ্ছে তাহলে পার কেজিতে কতটুকু হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে তো? জি স্যার, থ্যাংক ইউ। আর মাস দিয়ে গুণ করলে কি হবে বলো? ক্যাপাসিটি হয়ে যাবে। কিন্তু কম্প্রেসার কিন্তু মাস দিয়ে গুণ করতে হবে, যে কম্প্রেসার পাওয়ার, ওটা পাওয়ার বলছে। জি স্যার, অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, জি এখন পড়তে পারবা তো এগুলো? আমি এখন তোমাদের সাজেস্ট করবো, দেখবা এই যে উপরে যে প্রবলেম গুলো আছে, এই যে দেখো প্রত্যেকটার মধ্যে ওরা ইজিয়া রাখছে, ওই যে কোয়ালিটি, এনট্রপি, এগুলো যদি প্রবলেম থাকো তুমি এর মধ্যে যাবা না। তুমি কি করবে বলো? গ্রাফ থেকে শুধু এই যে 1 2 3 4 বের করে তুমি ক্যালকুলেশন করে ফেললে হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এখন আমরা একটু যাই কিছু থিওরিটিক্যাল, আমাদের যে ই ছিল কয়েকটা, তোমরা এখন ইজিলি বুঝতে পারবা, কারণ আমি একটা একটা করে ফেলি। দেখো এই যে এখন বলো, যেটা বলছিলাম থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার আফটার কম্প্রেশন মানে কি বলো তো? ভ্যাপার কম্প্রেশন তো বুঝে আসছে, উইথ ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার আফটার কম্প্রেশন মানে কি? স্যার ওয়েট কম্প্রেশন হবে তাহলে? মানে না, ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার আফটার কম্প্রেশন মানে কম্প্রেস করার পরে, মানে কম্প্রেশনের পরে যে ফাইনাল আউটপুট সেটা কি হবে? স্যাচুরেটেড ভ্যাপার। ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার মানে কি? এই পয়েন্টটা কোথায় থাকবে? স্যাচুরেশন লাইনে থাকবে স্যার।
গুড, এটা জানার জন্য। ভিতরে হলে ওয়েট, বাইরে হলে কি সুপার হিটেড। আর যদি পয়েন্টে থাকে এটা ড্রাই স্যাচুরেটেড ব্যাপার, মনে থাকবে। ড্রাই স্যাচুরেটেড ব্যাপারটা উদ্দেশ্য কি, এখানে কোনো ময়েশ্চার থাকবে না। এর মানে কি, ঠিক আছে দেখো, এই দেখো, এই যে পয়েন্ট 2, বুঝেছো? বলো তাই কি দাঁড়ালে বলো, অর্থাৎ সে এই যে মিক্সচারের মধ্যে কিন্তু কম্প্রেসর, মানে অর্থাৎ কম্প্রেসরের মধ্যে সে মিক্সচার হিসেবে ঢুকতেছে, কিন্তু যখন আফটার কম্প্রেশন সে কি হচ্ছে এখানে ড্রাই স্যাচুরেটেড। এইটা তাহলে এইটি একটা সিস্টেম। আমি বললাম যে আমাদের 4টা না 5টা সাইকেলের মধ্যে এটা একটা সাইকেল। কোন কম্প্রেসর কি হচ্ছে বলো, সে ওই ড্রাই স্যাচুরেটেড না হওয়ার আগেই, অর্থাৎ এখানে পরে সে কি হচ্ছে কম্প্রেসরে চলে যাচ্ছে, কম্প্রেসর চলে যায়, তারপর কি সেখানে। তাহলে আমাদের শর্ত হলো যে যেখানেই থাকো না কেন কম্প্রেসরের আউটপুট হবে কোথায়, ড্রাই স্যাচুরেটেড, মানে কি স্যাচুরেশন লাইন এখানে পয়েন্ট হবে। যদি এই ধরনের জায়গাতে এখন তো বলো যদি এনথালপি কাপে কি হবে, একই, কোনো কিছু না, সবই সেম। এখানে আইসেন্থালপিক, সেজন্য এটা আর অ্যাসেন্ট্রপিক, এখানে এই এনট্রপি লাইন বরাবর এই শেপটা দেওয়া। কারণ এটা বুঝতে সুবিধার জন্য, যেহেতু এখানে আইসেন্ট্রপিকটা বোঝা যায়, এখানে আইসেন্থালপিকটা বোঝা যায়। মেইন তোমাদের এই যে কনস্ট্যান্ট প্রেসার, তোমার সবসময় মাথার মধ্যে এই দুইটা জিনিস রাখবা। কখনো টেম্পারেচার থেকে যাবে না, তাহলে কনফিউশন হয়ে যাবে। বুঝে আসছে বলো, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আমাকে কনসিডার করতে হবে। এই দুইটা গ্রাফ বুঝে আসছে তো বলো? জি স্যার, বুঝছি স্যার। তাহলে এটা কিসে কজ বলো, অর্থাৎ এই ধরনের কোনো যদি সাইকেল থাকে, বলছে যে কি উইথ ড্রাই স্যাচুরেটেড আফটার কম্প্রেশন, তাহলে আমাদের ফিগারটা কিভাবে আসবে বলো, এই যে আফটার কম্প্রেশনের ড্রাই স্যাচুরেটেড রাখে। এখন বাকিটা তুমি যেখানে বসো, ক্লিয়ার? এরপরে যাও নেক্সটে। এখন বলো, এখানে তো একই যে বার রিপিট আছে, বলো তো এই ব্যাপারটা ওয়ার্ক কি? 1 minus 4, কম্প্রেসর, 2 minus 1, কন্ডেন্সার, 2 minus 3, sir. গুড, এই তো হয়ে গেল। এখন সবগুলোর জন্য কমন, এখানে যতগুলো করো সাইকেল চেঞ্জ হতে পারে, কিন্তু কি আমাদের এখানে ফর্মুলেশনের কোনো চেঞ্জ আসবে না, যেহেতু আমরা প্রত্যেকটা পয়েন্টে এনথালপি জানলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে যাও, দেখবা আবার দেখো কি লিখছে, থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ ওয়েট কম্প্রেশন আফটার কম্প্রেশন, মানে কি উইথ ওয়েট ভ্যাপার আফটার কম্প্রেশন মানে কি? স্যাচুরেশন লাইনের ভিতরে থাকবে পানি। দেখো ফিগারে দেখো ঠিক আছে কিনা। জি স্যার, মানে পয়েন্ট 2 কোথায় আছে? লাইনের ভিতরে। গ্রাফ ড্রপ করা যাবে তো, ড্র করা যাবে যদি এরকম বলি যে এই ধরনের যদি সাইকেল হয়, পিবি আর টি এর ডায়াগ্রামটা কিরকম? জি স্যার, ড্র করা যাবে। সবচেয়ে মজা জিনিস দেখো, যাই হোক এটা কোনো চেঞ্জ নাই, এই যে কনস্ট্যান্ট প্রেসার, আইসেন্ট্রপিক, আইসেন্থালপিক হলো সব সেম, বাকি লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এইটা ছিল আমার ড্রাই স্যাচুরেটেড, এখন এটা ওয়েট স্যাচুরেটেড ভিতরে আসছে, ঠিক আছে না? গেল। এটা বলো, এটার কোনো চেঞ্জ আসবে, ফর্মুলায় কোনো চেঞ্জ আসবে? রেফ্রিজারেটর ইফেক্ট, কম্প্রেসর ওয়ার্ক, কন্ডেন্সার ওয়ার্ক, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে না? তাহলে সেম ফর্মুলা, এটা করলো গেল। এরপর একটা আসো, এটা কি বলছে বলো? সুপারহিটেড, সুপারহিটেড লাইনের ওদিকে চলে যাবে। হ্যাঁ, গুড। দেখো এখান থেকে আমাদের ক্লিয়ার, এই যে দেখো পয়েন্ট 1 এ আসলো, এবার সুপারহিটেড ব্যাপার। হ্যাঁ, সুপারহিটেড ব্যাপার আফটার কম্প্রেশন মানে কি, এটা তো স্যাচুরেশন পয়েন্ট আছে, এখন কম্প্রেশন করলে কোথায় হবে এই সুপারহিটেড জোন, মানে এই পুরোটা সুপারহিটেড জোন। তাহলে এই পয়েন্ট 2 এটা সুপারহিটেড, আমার শর্ত হয়েছে এটা, মানে এটা কোথায় থাকবে এখানে। এখন যদি দেখো, তাহলে এখন আমার একটা প্রশ্ন আসছে, যদি আমি সাইকেল যদি এখান থেকে ড্র করি তাহলে কি হবে না? বুঝতে পারিনি আমি। এটা স্যাচুরেশন পয়েন্টটা আছে, পয়েন্ট যদি এখানে 1 থাকে, এর মধ্যে সে কম্প্রেস করে, তাহলে কি এটা হবে না সাইকেলটা? স্যার হবে তো। গুড, আমার কথা বুঝে আসছে বলো? এইটা কিন্তু ম্যান্ডেটরি না যে পয়েন্ট 1 তো স্যাচুরেশন পয়েন্টে থাকতে হবে। আমার ম্যান্ডেটরি কোনটা, যে আফটার কম্প্রেশন কি হবে বলো, এটা সুপারহিটেড জোনে থাকবে। এই জন্য সুপারহিটেড ব্যাপার আফটার কম্প্রেশন, বাকি এই শর্তটা কোনো শর্ত না। এই এখন ওই যে কথা আগে বলছিলাম, দেখো যদি কনস্ট্যান্ট টেম্পারেচার ধরতা তাহলে কি এটা সলভ করা যাইতো কন্ডেন্সারে? কারণ এটা কনস্ট্যান্ট টেম্পারেচার না, কারণ কি এখানে কি সেন্সিবল কুলিং আছে, তারপর যে কনস্ট্যান্ট টেম্পারেচার, যদি এটা ফেজ চেঞ্জ হচ্ছে, সুতরাং আমাকে ওয়াই যাবে কোনটা, এই কনস্ট্যান্ট প্রেসার ধরলে, ঠিক আছে বলো? তাই এখন দেখো এইটার মধ্যে কোনো ফর্মুলা কোনো চেঞ্জ আসবে না, যে 1 2 3 4 বাস আমরা লিখবো h1 - h4, h2 - h1, h2 - h3,
অল আর সেম, শুধু সাইকেলের জন্য কি আবার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমাদের ফর্মুলা সেম। স্যার ক্লাস শেষ হ্যাঁ, টাইম শেষ টাইম তো মানে শুরু করছি মানে আধা ঘন্টা পরে। আরেকটা দেখেছি, আরেকটা মনে আছে, এটা শেষ। তোমার ধৈর্য যেহেতু রয়েছে এটি বেশি। এটা দেখো, থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ সুপারহিটেড ভ্যাপার বিফোর কম্প্রেশন। এর মানে কি? এটি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা আমাদের কাজে লাগবে পরে। কি বলছে বলো? সুপারহিটেড ভ্যাপার বিফোর কম্প্রেশন মানে কি? ইভাপোরেটর থেকে সুপারহিট করে ঢোকাবো। হ্যাঁ, তাহলে মানে ইভাপোরেটর যখন বের হবে সে কিন্তু এই পয়েন্টে এখানে থাকবে না, কোথায় আসবে? এই পয়েন্টে। মানে কি? তার টেম্পারেচার রাইজ করবে, অর্থাৎ এখানে 100% যখন ভ্যাপার হয়ে গেল, এরপর সে হিট অ্যাবজর্ব করবে, তখন কি হবে? আর টেম্পারেচার বেড়ে গেলে 1 এ চলে যাবে। এইটাই হচ্ছে শর্ত, যে সুপারহিটেড ভ্যাপার বিফোর কম্প্রেশন। তারপর দিয়ে কম্প্রেস করো, এতে কোনো সমস্যা নাই। এইটা আরো ক্লিয়ার দেখেন। তাহলে এখন বুঝো। আচ্ছা বলো দেখি, এই পয়েন্ট, এই যে 4 আর 0.1 এর টেম্পারেচার কি সেম? না স্যার, না না। হ্যাঁ, 1 এর বেশি। হ্যাঁ, এইটা এখান থেকে বোঝাবে। এই টি এর জায়গায় বোঝাবে কি? এটা বোঝাবে এটা কনস্ট্যান্ট প্রেসার। অনেকে তোমরা এখানে ভুল করো, এটা বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে আমাদের যদি আমি কনস্ট্যান্ট প্রেসার নট কনস্ট্যান্ট টেম্পারেচার। এখন এখান থেকে কি বোঝা যায় যে 0.1 বেশি, এখানে 0.4 কম, কিন্তু এখানে বোঝা যায় না, কারণ এটা পিএইচ ডায়াগ্রাম, আর যেটা সুপারহিটেডের ভিতরে। তো সুতরাং এইটাই। তাহলে এখন দেখো ঠিক সেম। এখন কি কথা বলো? আচ্ছা বলো তো, এখন এই 0.1টা তুমি কেমনে বের করবে? বললো যে মানে যদি আমার বলা হয় যে 20 ডিগ্রি সেলসিয়াসে, কি বলো, 20 ডিগ্রি সেলসিয়াসে কি আর কোন 1 বারে এটা কম্প্রেসারে ঢুকে, কথা এই 20 ডিগ্রি তুমি কোথায় পাবা? এটা সেলসিয়াস কার্ভের বাইরে। 20 ডিগ্রি লাইন দেওয়া থাকবে স্যার, ওটা দিয়ে যেতে হবে। তাহলে মনে করে এইটা অর্থাৎ আমি বলতেছি 20 লাইন এখান থেকে শুরু হবে, তাহলে এইটা 20 ডিগ্রি এখানে আসবে, এখানে এসে তার এখান থেকে নেমে আসবে, বুঝছো? এখানে কাট করাইতে হবে। এখন এটি আমার শেষ, তুমি আমি এটা দেখাই দিই, তাহলে তোমার ওইটা কি হবে, তাহলে আর ই করতে হবে না। চার্টটা, এই চার্ট গুলো যে অবস্থা আছে এটা একটা প্রিন্ট আউট নিয়ে নিও, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এই যে এটা দেখো, ভালো করে খেয়াল করো। আমি বলছি কি 20 ডিগ্রিতে কি করবে? এই যাও, এই যে 20 ডিগ্রি লাইন, 20 ডিগ্রিতে এখানে লাইন কিন্তু এখান থেকে 20 ডিগ্রি এখান থেকে এই 20 ডিগ্রি এই যে নামলো, এই যে আসলো, আসার পর দেখো এই যে 20 ডিগ্রি, বুঝছো? তাহলে আমাদের বলা হয় যে বিফোর কম্প্রেসর 20 ডিগ্রি হয়, সে তো লাইন হলো আমার এইটা। তাহলে কি আমি এখানে কোথায় কোথায় কাট করবো বলো? এই যে 20 ডিগ্রি যে লাইন যেটা আছে, 20 ডিগ্রি কোথায়? 20 ডিগ্রি এই যে এই 20 ডিগ্রি, এই যে 0.1। আমি বুঝাইতে পারছি নাকি না? জি স্যার, বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এখানে 20 খুঁজে পাবা না, 20 তে এখানে লেখা, কিন্তু কার্ভ এখানে বসে না, সে কোথায় আছে? কার্ভটা তো এখানে হয়ে হয়ে তবে এখান থেকে এখানে এসে শেষ। এই যে এই এখানে এসে 20 ডিগ্রি শেষ। এখন যদি আমার সুপারহিটেড রিজনে হয়, আর যে 0.1 যেখানেই হোক, কিন্তু এটা আমি করসপন্ডিং প্রেসার বরাবর লাইনটাকে কাট করে কোথায় হবে? ওই 20 দিয়ে কাট করে। দিস ইজ এন্ট্রি পয়েন্ট। এর আগের মতো তুমি এন্ট্রপি লাইনে যাও, আবার কনস্ট্যান্ট প্রেসারে যাও, আবার এখানে যাও, বুঝে আসছে বলো? তাহলে এইটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যে সুপারহিটেড রিজন যদি তোমার এন্ট্রি হয়, তাহলে আমি কি করবো? আমার প্রেসার লাইন বরাবর ওখানে কাট করবো ওই টেম্পারেচারে, এইটাই আমার 0.1। ঠিক আছে? আচ্ছা, একটু দেখি এটা আর কিছু বাকি আছে কিনা, তাহলে তো শেষ হয়ে যাবে। কোথায় চলে গেল? উল্টা গেল। এটা না, এটাই তো ছিল। এই যে, তাহলে বুঝে আসতে বলো? অর্থাৎ সহজ হয়ে গেল কি, আমরা যেই টেম্পারেচারে থাকুক, দুইটা আমরা প্রেসার লাইনকে ড্র করবো, স্ট্রেট সোজা দুইটা লাইন টান দাও। দুইটা লাইন টান দিলে এখন তোমার সহজ হয়ে গেল। তুমি এখন ওই যেখানে 20 ডিগ্রি কাজ করবে, এটা দিস ইজ 0.1। এবার তুমি এন্ট্রপি কনস্ট্যান্ট যাও, এখানে কাট করো, তারপরে আবার এখানে যাও, বাস আমার প্রবলেম সলভ। এর দেখো কি লিখছে? থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেসর সাইকেল উইথ আন্ডারকুলিং অর সাবকুলিং অফ দ্য রেফ্রিজারেন্ট। আচ্ছা, এই দুইটা কেন আমি বলতেছি বলো? দেখো, এইটা আমাদের সবচেয়ে আমাদের ইন্টারেস্টিং যেটা হবে, এটা বড় একটা বেনিফিট হলো। দেখো, আচ্ছা বলো, যদি এখান থেকে যদি তোমার কম্পিটিশন শুরু হয়, তাহলে এটা থেকে আমার রেফ্রিজারেশন বেশি হবে না এখান থেকে শুরু হলে বেশি হবে? স্যার 1 থেকে গেলে বেশি হবে। এই বুঝে আসছে বলো? এটা আমি প্রথমে ডিসকাস করছিলাম। এই জন্য যদি আমাদের
এখানে হচ্ছে আমাদের আইডিয়াল কেস। কারণ আইডিয়াল কেসটা যদি একটা ফল্টও হয়, মানে কিছু যায়ও, ইট ইজ অ্যাডভান্টেজ, বুঝতে পারিনি। আমি তো টার্গেট করে এখান থেকে শুরু করা, কিন্তু আমাদের পাইপের লেন্থের কারণে কি হয়ে গেছে, এখন দেখা গেল যে আমি এটা করলাম এখান থেকে শুরু, কিন্তু সে কিছু সুপারহিটেড হয়ে যাচ্ছে, তার থেকে আমার লস হচ্ছে না গেইন হচ্ছে? গেইন হচ্ছে। কেন? হিট অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, কিন্তু এটা লিমিট আছে, এটা আবার বাড়াইতে হবে না, আবার ওদিক থেকে কিন্তু আবার কোএফিশিয়েন্ট অফ মানে পারফরম্যান্স হবে কমে আসবে। এটা সরে গেলে কি এটা আবার কি হবে, এই ডিফারেন্সটা কম হয়ে যাবে। এটা সার্টেন লিমিট আছে, ওই লিমিট মধ্যে গেলে আমার হিট অ্যাবজর্পশন বাইরে যাবে, কি বলে হিট অ্যাবজর্পশন বেড়ে যাবে, আউটপুট বেড়ে যাবে, কিন্তু এফিসিয়েন্সি আবার কমে যাবে। বুঝতে? এখন আসো, এটা আরেকটা পয়েন্ট আছে, সেটা সাবকুলিং। এখন ভালো করে বুঝো, এটাই শেষ মনে হয়। এই দেখো কি হলো রে ভাই, দৌড়চ্ছে কেন? এই যে শোনো ভালো কি হবে, এবার কি লিখছে বলে আন্ডার কুলিং আর সাবকুলিং থিওরিটিক্যাল ব্যাপার কম। আচ্ছা বলো, আন্ডার কুলিং আর সাবকুলিং মানে কি? এটা সাবকুলিংটা মানে কি? কুলিং কখন হবে? একটা লিকুইড না কুলিং হবে নাকি, বলো? সাবকুলিং কি হচ্ছে দেখো, এখান থেকে আসো, এইটা হচ্ছে আমার কম্প্রেসর ঢুকলো, এইটা হলো কি কম্প্রেসর বাইরে হলো সুপারহিটেড, তারপর কি হলো সেন্সিবল কুলিং হলো, এরপর কনস্ট্যান্ট টেম্পারেচার কনডেনসেশন হলো, এই কনডেনসেশন পরে এখানে ছিল, এটা তোমার টোটাল কুলিং। এখন যদি আরো ঠান্ডা করতে কোথায় যাবে? বুঝাইতে পারিনি। প্রথম তো কম্প্রেস করার পরে টেম্পারেচার বেড়ে গেল, এখন আমাদের স্যাচুরেশন পয়েন্টের জন্য কুলিং করলাম, যখন স্যাচুরেশন পয়েন্টে চলে আসলো তখন সে কনডেন্স করা শুরু করবে, মানে 34 ডিগ্রি সেলসিয়াসে এন্ড কনডেন্স করে 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 100% লিকুইড হয়ে গেল। দেখা গেছে এখনো কুলিং ওয়াটারে কি আরো কনডেন্স আরো ঠান্ডা করতে, তাহলে কি হবে? টেম্পারেচার থাকবে না, আরো কমে যাবে? কমে যাবে। এই যে কমে গেল, এটা এই অর্থাৎ 3 প্যাম্পে এই দিয়েছে সাবকুলিং বা আন্ডার কুলিং। বুঝেছে বলো? অর্থাৎ আফটার কনডেনসেশন যদি আরো কুলিং হয় তাহলে কি হবে? টেম্পারেচার ফল যতটুকু করবে এটা বলে আন্ডার কুলিং বা সাবকুলিং। ঠিক আছে? এরপর তুমি এক্সপানশন হলো, আবার অ্যাবজর্পশন হলো, আবার কম্প্রেশন হলো। বুঝে আসছে বল সাইকেলটা ক্লিয়ার? অর্থাৎ আমার বলা হয়েছে যে আগে ছিল আমাদের এই পর্যন্ত শেষ, এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড লিকুইড, কিন্তু এখানে যখন 100% লিকুইড হয়ে গেল সে তো আর বসে থাকবে না, যদি আরো ঠান্ডা করতে গিয়ে টেম্পারেচার ফল করবে। এটা একটা ডিফল্ট, এটা কি বলে? এটা একটা ডিফল্ট। আমাদের টার্গেট তো এটা, কিন্তু সে কি হয়ে গেল ওই টিউবের লেন্থের কারণে যেহেতু কুলিং চলতেছে আরো কিছু টেম্পারেচার কি গেল ফল করে গেল। বুঝে আসছে বলো? এটাকে বলে সাবকুলিং। আচ্ছা যদি ফল করে যায় তা থেকে আমাদের লস হলো না গেইন হলো? গেইন হলো স্যার। কেন? স্যার এফেক্ট বাড়ছে। বুঝে আসছে বলো? এখন তোমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্ট বলি যেটা আমাদের প্রফেশনাল লাইফে কাজে লাগবে। সে তোমার একটা তোমার ডিজাইন আছে, এখন তোমার দেখা গেল যে তোমাদের মাইন্ড একটু চেঞ্জ করতে হবে, এটা পারফরমেন্স বাড়াইতে হবে, হিট অবশ্যই বাড়াইতে হবে। কারণ কি তুমি যে ডিজাইন করে নিয়ে আসছে দেখা গেলো আমাদের আরো কিছু এসেনশিয়াল গুডস এটা রাখতে হবে, যার জন্য কি হবে আমার এটা ক্যাপাসিটি বাড়াইতে হবে। কিন্তু ক্যাপাসিটি বাড়াইতে গেলে আমি ইমিডিয়েট সলিউশন কি করতে পারি? মানে ইমিডিয়েট ছোটখাটো মডিফিকেশন করলে আমি কিভাবে এটা অ্যাবজর্পশন হিট অ্যাবজর্পশন বাড়াইতে পারবো? ইভাপোরেটরের লেন্থ বাড়াবো। হ্যাঁ, ইভাপোরেটরের লেন্থ যদি না কন্ডেন্সারের লেন্থ যদি বাড়াও তাহলে কি হবে? সাবকুলিং হবে। আর ইভাপোরেটরের লেন্থ বাড়ালে কি হবে? সুপারহিটেড হবে। কিন্তু এইটা আমাকে আরো অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন মানে কি? অর্থাৎ এটা এমন অপটিমাইজ করতে হবে যাতে ওই লিমিটের মধ্যে থাকে, যাতে আমার কোপ ঠিক থাকে। কোপ ঠিক রেখা তাহলে এইটা বেশ ভালো বাড়ানো যাবে, কারণ এইটা এই পর্যন্ত আনা যাবে। হ্যাঁ, অর্থাৎ আনা বলে কি হবে? তাহলে আমি এখানে মানে কি হবে আমার হিট অফ অ্যাবজর্পশন বেড়ে যাবে, মানে আমার আউটপুট বেড়ে যাবে। বুঝে আসছে বলো? আবার এইটা কিন্তু একটা ভালো একটা করা যাবে, কিন্তু এইটার জন্য একটা লিমিটেশন আছে। যদি এটা বেশি বাড়া তাহলে কি হবে? আমার কোপ কি হয়ে যাবে? কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। বুঝে আসছে বলো? তাহলে বুঝে আসছে কি বলো? অনেক সময় কিন্তু দুইটা কেসই হবে, এখানে সাবকুলিং হবে আর সুপার হিটিং হবে, নাকি বলো? ওই যে এটা বলতেছিলাম, অর্থাৎ সাবকুলিং আর সুপার হিটিং, এই যে সাবকুলিং সুপার হিটিং এটা আমি ইন মাই হ্যান্ড, আমি এটাকে ইচ্ছা করলে কি করতে পারি? যে আমি বাড়াই দিলে কি হবে? আমার পারফরম্যান্স পাবো। ঠিক আছে? দেখতে বলো আর প্রবলেম গুলো করতে পারবা তো? সিম্পল প্রবলেম আছে যেগুলো, এই দেখ সব সিম্পল আছে একই। ঠিক আছে নাকি? জি স্যার। আর তো দেখি আর তো কিছু নাই মনে হয়, শেষ। এগুলো প্র্যাকটিস করে ইনশাআল্লাহ। আজকে তোমাদের তো কিছু মনে হয় যে অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট কিভাবে নিব এগুলো? কোন স্যার নিছে?
বদিছিলাম স্যার নিচে অ্যাসাইনমেন্ট